100 জনের সাথে কত শতকরা হার। এখন দেখো একটি কলমের মূল্য 50 টাকা এবং তার 10% লাভে বিক্রয় করা হলে কলমটির বিক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, 10% লাভ মানে কি? 100 টাকায় লাভ 10 টাকা, 1 টাকায় লাভ কত টাকা? 50 টাকায় লাভ কত টাকা? তাহলে যত টাকা লাভ হইলো ক্রয় মূল্যের সাথে তত টাকা অ্যাড করে সেটাই বিক্রয় মূল্য। মাথার উপর দিয়ে গেল? করে বুঝাই দিব? বলো। নো মিস তো পারোনি কেন? আচ্ছা এবার দেখো, বলছে ব্যাংক থেকে 1000 টাকার ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা ফেরত দেওয়া হলো, 1100 টাকা ফেরত দিল, মুনাফার হার কত? তাহলে 1000 টাকায় 1 বছরে 1100 টাকা পাই, তাই না? 1 টাকায় কত পাই, 100 টাকায় কত পাই? হার মানে কি? আমি এখানেই বললাম হার মানে 100-র সাথে তুলনা। এরপরে দেখো, একটি শ্রেণীতে 25 জন শিক্ষার্থীর মধ্যে 15 জন অনুপস্থিত। উপস্থিত শিক্ষার্থীর হার কত? অনুপস্থিতটা আগে বিয়োগ করে দিতে হবে। তাহলে উপস্থিত কয়জন? 25 জনের মধ্যে উপস্থিত হচ্ছে 10 জন। একজনের মধ্যে কয়জন? 100 জনের মধ্যে কয়জন? তোমরা 9 নম্বর অঙ্কটা করো তো দ্রুত, 5 মিনিট টাইম। 9 নম্বর অঙ্কটা করবা। আচ্ছা যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যে ইজি, তোমরা বুঝতে পারছো? করে দেওয়া লাগবে? বলো, করে দিব? আচ্ছা মিস দিয়ে কোনটা করে দিব? 9 নাম্বারটা করে দিব? তুমি তো মানে জন্মের চালাক। কারণ আমি 9 নাম্বার তোমাদের করতে বলছি। এটা 100-র সাথে তুলনা করবা, করে তোমরা করো 9 নাম্বার। দেখো বলছে 1000 টাকায় ঋণ, 1 বছরে 1100 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? করো, দুইজনই করবা। 9 আর 10 করবা, 9 আর 10, 9 আর 10। পারবা না? তাহিন পারবা? জি মিস পারবো। সুমাইয়া, সুমাইয়া পারবা? সুমাইয়া পারবে? করতে হবে 9-10। 9 আর 10 আমি এখন করতে দিলাম, 10 মিনিট টাইম। পারবা কি? বলো সুমাইয়া, তুমি কি পারবে 9-10? চেষ্টা করি। দ্রুত চেষ্টা করো। এখানে চেষ্টা করার তো কিছু না, আমি তো বলেই দিলাম। শুধু 100-র সাথে তুলনা করবা। এখানে হার মানে কি? 100-র সাথে তুলনা। ক্যামেরা ওপেন করে ম্যাথ করো। হ্যাঁ কি? হ্যাঁ কলা দিছি। কি করছো এখানে? বসো বসো।
বাবা গোসল করে আসো। নাও এই যে তোমার বই নাও, দেখো বই আছে। বই নাও। 1 পৃষ্ঠা করছো খালি, ওই 2 পৃষ্ঠা। আরে এই কথাগুলো করে কি করবা তুমি? কথাগুলো বলে বোঝা যাচ্ছে? কোনটা দেখি? এটা লায়ন আর এটা হচ্ছে কি গানি, এটা হচ্ছে জিরাফ, এটা এটা হচ্ছে পিগ, ফ্লাওয়ার, এটা বেয়ার, বেয়ার, এটা বাটারফ্লাই। এক এক আপনার, হ্যাঁ। দিয়ে দাও।
তোমাদের দ্রুত শেষ করতে হবে কিন্তু। তাহিম, তোমার কত দূর? এডমিশন 1 মিনিট লাগবে। আমি পাঠিয়ে দিয়েছি। তুমি দেখে দেখে বসাইলা তাহিম? আমি তো উত্তরপত্র পাইনি। তো তোমাকে না এটা হচ্ছে কম্পেয়ার করে করতে বললাম একক নিয়মে। স্যার আমি আমার মতো একটু সংক্ষেপে করছি। কিন্তু সংক্ষেপে করলে অনেক সময় ম্যাথ কিন্তু বুঝবা না। শতকরা কিন্তু একটু হার্ড আছে, অ্যাজ ইউজুয়াল না। এটা সূত্রে ফেললেও এটা বেসিক বোঝা লাগে, বুঝছো? ইয়েস মিস। আচ্ছা, এ অধ্যায়ে কি আর কিছু বোঝানো লাগবে? নো মিস। তাহলে আমি নেক্সট অধ্যায়ে চলে যাই। দেখো, ওই সুমাইয়ার খোঁজই নাই। আচ্ছা, ও আসুক। আমরা নেক্সট অধ্যায়ে দেখো আমরা গড় করবো, ঠিক আছে?
আচ্ছা, গড় জিনিসটা কি? গড় জিনিস হচ্ছে আমরা শতকরায় যেমন 100-র সাথে তুলনা করছি, গড়টা হচ্ছে সবাইকে নিয়ে আমরা মানে সবাইকে তুলনা করে কম্পেয়ার করে করবো, সবাইকে, বুঝছো? মানে যতজন থাকবে ততজন। তো এখানে আমাদের অধ্যায় 7 অধ্যায়ের নাম হচ্ছে গড়, এটা ইংরেজিতে বলে অ্যাভারেজ। তো এখানে দেখো একটা কোশ্চিন আছে, আবির, লতা ও আয়ান ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি, 16টি মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেককে কতটি করে মার্বেল পাবে? মানে দেখো, এর আগে আমরা কি বলছি, 100 100 মানে একজন 100-100-র সাথে তুলনা করছে আর কি, কিন্তু এখানে প্রত্যেকের সাথে তুলনা করছে। এখন কয়জন আছে সেটা আমাদের গুণে নিতে হবে। এখন গড়টা হলো প্রত্যেকের সাথে কি করতে হবে, তুলনা করে নিতে হবে। তো রাফি দেখো বলছে সবগুলো মার্বেল প্রথমে একত্র করে নিতে পারি। হ্যাঁ, তাহলে মানে বিষয়টা দেখো, এখানে বলছে এতগুলো আমার মার্বেল আছে, মার্বেল গুলা কে কতটি করে পেতে পারে, মানে সবাইকে যদি সমানভাবে দিতে চাই তাহলে কিভাবে দিতে পারি? মনে করো তোমাদের বাসায় আহ কোন একটা, মনে করো তোমার আম্মু কোন একটা মজার খাবার রান্না করছে, সেটা কি হতে পারে কাউন্ট করা যায়। মনে করো চিকেন ফ্রাই করছে, তো চিকেন ফ্রাই তোমরা মেম্বার হচ্ছে 3 জন, আর চিকেন ফ্রাই মোটামুটি 6টা বা 8টা এরকম। তো সবাইকে সমানভাবে দিতে চাচ্ছে, চিকেন ফ্রাই তো সবাই খেতে পারে। আচ্ছা, সুমাইয়া আসছে, দেখি সুমাইয়ার সাথে একটু কথা বলি। সুমাইয়া, তোমার কি অবস্থা? মিস, আমি অঙ্ক করতে গিয়েছিলাম আর কারেন্টটা চলে গেছে, তার কারণে আমার ল্যাপটপে চার্জ ছিল না। আমি ল্যাপটপে চার্জ দিয়েছিলাম, এখন অল্প চার্জ আছে। আমাদের মোবাইল নষ্ট দেখে এখন খুলছে, আমি এখন জয়েন হয়েছি। আচ্ছা, তুমি তাহলে ম্যাথটা দিয়ে দাও। মিস, আমি তো ম্যাথটা করতে পারিনি। আচ্ছা, আমরা নতুন অধ্যায় করছি, ওই অধ্যায় প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলো, তুমি এত করলে তো হবে না সুমাইয়া। আচ্ছা দেখো, আমরা গড় করছি। আমি আবারও তোমার জন্য প্রথম থেকে বলছি, দেখতে পাচ্ছ আমার বই? ইয়েস মিস। আমরা শতকরায় যেমন 100 জনের সাথে তুলনা করছি, 100-র সাথে ভাগ করছি, 100-র সাথে মানে 100 দিয়ে সবকিছু করছি, কিন্তু এখানে গড় বলতে আমাদের যতজন থাকবে সবাইকে নিয়ে করবো। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে এখানে অনেকগুলো মার্বেল আছে, 18টি, 22টি, 28টি, 26টি, আর এখানে কে কে আছে, আবির, লতা, আয়ান ও সুমি। তো ওদের সবাইকে সমানভাবে ভাগ করে দিতে চাচ্ছে। তা আমি যেটা বলছি, মনে করো তোমার বাবা দোকান থেকে চকলেট নিয়ে আসলো, কয়টা? মনে করো 10টা নিয়ে আসলো। এখন তোমরা 3 ভাই বোনকে সমানভাবে ভাগ করে দিতে হবে চকলেটটা। তখন কি করতে হবে আমাকে? আগে কয়টা চকলেট সেটা তো দেখতে হবে, তাই না? তোমাদের ক্যামেরা ওপেন করো, ইয়েস মিস। তাই না? কয়টা চকলেট সেটা তো দেখতে হবে। এরপরে কে কয়টা পাবে, যতজন থাকবে ততজন দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। গড়টাও সেম। তো এখানে দেখো রাফিও সেম কথা বলছে যে সবগুলো মার্বেলকে প্রথমে একত্র করি। তো আবিরের যে 18টি মার্বেল আছে সেটা এখানে একত্র করছে, লতার যে 22টি আছে সেটা, আয়নের যে 28টি আছে সেটা, সুমির যে 16টি আছে সেটা। তো সবগুলো একত্রে এতগুলা হয়েছে। এখন এটা আমাদের যোগ করতে হবে। তাহলে 18, 22, 28, 16 এই 4টা যোগ করতে হবে। যোগফলটা আমাদের কয়জনকে দিয়ে, 4জনকে দিয়ে ভাগ করতে হবে, ব্যাস আমাদের গড় হয়ে গেল। তো এখন দেখো গড় কাকে বলে, আমরা এটা তো করবো, কিন্তু গড় কাকে বলে? সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে আহ গড় পাওয়া যায়। আচ্ছা, সমজাতীয় উপাত্তের মান, উপাত্ত বলতে কি? তথ্য উপাত্ত। উপাত্ত তথ্য হচ্ছে কোনো কিছুর হচ্ছে একটা ইনফরমেশন, আর উপাত্ত হচ্ছে কোনো জিনিস। উপাত্ত কি? যে কোনো বস্তুকে তুমি উপাত্ত বলতে পারো। তো এখানে দেখো উপাত্ত হচ্ছে, এখানে উপাত্তটা কি? মার্বেল। এই মার্বেলের মান কয়টা, মানে মার্বেল কয়টা, তাই না? মার্বেলের মানগুলার যোগফলকে উপাত্তের সংখ্যা, মানে এই যে এই যতগুলা ব্যক্তি আছে সেটা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। তো সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল, এখানে তুমি উপাত্ত মার্বেলটাকে না মানে এখানে তোমার
উপাত্তের মান, মানে এখানে তোমাদের মার্বেলটা না, এখানে উপাত্ত বলতে পার্সনকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। আবির, লতা, আয়ান আর সুমিকে বোঝাচ্ছে। কিন্তু আবিরের মান কত? 18। লতার মান কত? 22। আয়ানের মান কত? 28। সুমির মান হচ্ছে 16। ঠিক আছে? তো এইভাবে ওদের মানগুলো প্রথমে যোগ করতে হবে আর উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে উপাত্ত হচ্ছে এখানে পার্সন, ব্যক্তি যে আছে। তাহলে আমরা বুঝতে পারছি এরকম সিম্পল ম্যাথ করতে পারবো। আচ্ছা, আমি এটা করে দেখাই। এখানে 4টা যোগ করো। 8 আর 2 10, আর 8 এ 18, আর 6, 18 আর 6 24। 24-এর এখানে 4, আর হাতে আছে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 1 8। তাহলে 84টি মার্বেল আছে। তাহলে ওরা কয়জন? 4 জন। 84, 84-কে 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 4 দুগুণে 8, 21টি করে মার্বেল পাবে, তাই না? এটা 1, হ্যাঁ, 1। তাহলে 21টি পাবে। এটাই হচ্ছে আমাদের গড়। 21ই হচ্ছে আমাদের কি গড়। তাহলে গড়টা কি, কিভাবে নির্ণয় করা যায় সেটা কি বুঝেছো সবাই? ইয়েস মিস। জি মিস। আচ্ছা, এখানে দেখে বলো তো, তাহিম বলো গড় কাকে বলে, দেখেই বলো গড় কাকে বলে আর গড়ের সূত্র। সমজাতি উপাত্তের মানগুলোর যোগফলে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। গড়ের সূত্র হচ্ছে গড় সমান সমজাতি উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। এবার সুমাইয়া বলো, দেখেই বলো। সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। কই বলো। সমজাতীয় উপাত্তের মানগুলো তুমি ক্যামেরা ওপেন করোনি কেন? ল্যাপটপে ক্যামেরা ওপেন করা যায় না? সুমাইয়া, তুমি দেখে বলবা। তারপরে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? এমন কেন তুমি? বই দেখেই বলো। মিস আমি তো বলেছি। বই নিয়ে বসো না তোমরা? আচ্ছা, ওর মনে হয় মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। আচ্ছা, আর বলতে হবে না, আমরা শুনতে পাচ্ছি না। তো তোমাদের নেক্সট এ কাজ যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেখো খালি ঘর পূরণ করি। এত এর গড় নির্ণয়। 5 8 6 9, 6 8, এখানে সবগুলা যোগ করতে হবে। ইভেন এখানে দেখো একটা 6, একটা 6। তোমার আবার মনে হতে পারে 2টা 6 আছে, যোগ না, সব যোগ দেবা। সকল সংখ্যার যোগফল নির্ণয় করবা। যোগফল নির্ণয় করে এখানে সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করবা। আবার সেম ভাবে দ্বিতীয়টা করবা, সেম ভাবে তৃতীয়টা করবা। যোগ করে ওই সংখ্যা দিয়ে কি করবা? ভাগ করবা। নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করি। এখানেও সেম। হুম। তো এরপরে তোমরা আপাতত এই যে দলীয় কাজের 1 আর নিজে করির 1-এ, এই দুইটাই করবা। ঠিক আছে? আহ, উম, মানে ত্রিভুজ আর চতুর্ভুজ দুই একই করে আসবা বাসা থেকে নেক্সট ক্লাসে। 106 পাতার, আমি লিখে দিচ্ছি, 106 পাতার দুইটাই এক করে আসবা। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক এটা। বুঝছো? হোমওয়ার্ক কি বুঝতে পেরেছো দুইজন? জি মিস। ইয়েস মিস। তাহলে আমাদের ম্যাথ ক্লাস এতটুকুই থাক। নেক্সট ক্লাসে ওটা করে আসো। নেক্সট ডে মনে হয় ম্যাথ ক্লাস আবার আছে। নেক্সট ক্লাসে আছে কিনা। তো এটাই করে আসো, তারপরে আমরা গড় শেষ করে দেবো। গড় একদমই কঠিন না। এইভাবেই মনে করো একটু আপ ডাউন আছে, একটু মানে মডিফাই করা আছে। হ্যাঁ, সুমাইয়া তুমি কি বুঝেছো? ইয়েস মিস। গড় আমি সুমাইয়া, পারি। ইয়েস মিস। আচ্ছা,
তাহলে আমরা এখন বিজ্ঞানে চলে যাই। হ্যাঁ, বিজ্ঞান ক্লাসে চলে যাই। তাহিম, বলো তো দিন আর রাত কেন হয়? যদিও লিখেছো তাও বলো। ক্যামেরা ওপেন করতে হবে। ঠাস করে ক্যামেরা অফ করে দাও কেন? এই মিউট আছো। দিন ও রাত আঙ্কিক গতির ফলে দিন ও রাত হয়। সূর্য যখন পৃথিবীর একদিকে পড়ে তার উল্টা পাশ রাত হয়। আর যখন হচ্ছে সূর্যের আলো পৃথিবীর যেদিকে পড়ে সেদিকে দিন হয়। এভাবে দিন ও রাত হয়। আর সুমাইয়া বলো। সুমাইয়া, রাত ও দিন কিভাবে হয় ওটা বলতো? কিছুই শুনতে পাই না আমরা। সুমাইয়া, তুমি কি আগে ফোনে ক্লাস করতা? তাহিম, তুমি বলো তো আহ্নিক গতি কাকে বলে? আঙ্কিক গতি পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরতে থাকে তখন তাকে আঙ্কিক গতি বলে। এই আঙ্কিক গতির কারণে পৃথিবীর একদিকে রাত ও অন্যদিকে দিন হয়। এভাবে দিন ও রাত হয়। Good. আচ্ছা, আজকে আমরা দেখবো ঋতু পরিবর্তন। ঠিক আছে, আমরা তো দিন রাত দেখেছি গত ক্লাসে। আজকে আমরা করবো হচ্ছে ঋতু পরিবর্তন। আমাদের দেখো হচ্ছে আমাদের দিন রাত সূর্য আর পৃথিবীর ঘূর্ণনের ফলেই হয়। এখন ঋতুটাও সেম। এখন এখানে দেখো একটা কাজ দেওয়া আছে তোমাদের। ঋতু পরিবর্তনের কারণ কি? কাজ সূর্য আর পৃথিবীর মডেল ব্যবহার করে ঋতু পরিবর্তন শনাক্তকরণ, যেটা আমরা করব। যা যা লাগবে সূর্য আর পৃথিবীর মডেল। মডেল বলতে দেখো আমরা তো এখানে মডেল বলতে নমুনা লাগবে, মানে একটা সূর্য আর একটা পৃথিবী লাগবে। এটা নমুনা মানে তোমার হচ্ছে আহ, নমুনা বোঝো, মানে ওইটা তুলনা করে কিছু। আমরা তো সূর্য আর পৃথিবী ধরে এনে তোমাদের দেখাতে পারবো না, তাই না? ওটার তুলনা মানে ওটারই মতো কিছু, ওটার পিকচার হতে পারে। আহ এই তো এরকম। তো এখন দেখো এখানে আমাদের একটা পৃথিবীর ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখো উত্তর দক্ষিণ, আবার এখানে বাংলাদেশ কোথায়, ঘূর্ণনতল, ঘূর্ণনতলের উলম্ব যে রেখা মানে লম্বালম্বি রেখা, তারপর বিষুবীয় নিম্ন রেখা, এগুলা কি আমরা দেখবো। তো এই যে বাংলাদেশ, সূর্য, নিরক্ষরেখা, তারপর নিরক্ষরেখা, বাংলাদেশ, এই পিকচারটা খালি মাথায় রাখবা। আচ্ছা, তো এখানে দেখো বলছে উপরের চিত্রটি পর্যবেক্ষণ করি। বছরের কোন সময় কিভাবে আমাদের অঞ্চলগুলোতে বাংলাদেশ, ভারত, মায়ানমার সূর্যের আলো পড়ে তা দেখি। পৃথিবীর মানচিত্র দেখো। এখানে দেখো ছেলেটা বলছে পৃথিবীর মানচিত্র দেখো, বলতো বাংলাদেশের অবস্থান বিষুবীয় রেখার কোন দিকে? তো মেয়েটা বলছে উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা, বিষুবীয় রেখা কি, এটা কিভাবে করি, সবকিছু আমরা এখানে দেখবো। ঠিক আছে, তো এখানে দেখো আরেকটা ছক আছে যে আহ মানে তাপমাত্রা কেমন থাকে, ওয়েদার কেমন থাকে মাস অনুযায়ী। তো আমরা আগে এখানে এই পড়াটা পড়ি, তাহলে বুঝতে পারবো। এখানে দেখো বলছে পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজক রেখাকে পৃথিবীর অক্ষরেখা বলে। আচ্ছা, আমরা একটু স্লাইডে যাই একটা। লক হয়ে গেল তো। দেখো এই যে পৃথিবী, ঠিক আছে, এই যে পৃথিবী ঘুরছে, দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? আমার স্ক্রিনে দেখা যাচ্ছে একটা পৃথিবী দেখো ঘুরছে। তো এই স্লাইডে এখানে যেটা দেখতে পাচ্ছ পৃথিবী ঘুরছে, কিন্তু এইটার একটা পৃথিবীর একটা সেন্টার আছে। এই সেন্টার থেকে, সেন্টার বলতে কি, পৃথিবীটাকে আমরা যদি এরকম দাগ দিয়ে কল্পনা করি, এই যে দেখো এখানে অনেকগুলা ভাগ করা আছে, দেখছো দাগ করা। তো এটা যদি সেন্টার ধরি বা কেন্দ্র ধরি, ওই কেন্দ্র থেকে ওর হচ্ছে রেখা আঁকা যায়, দক্ষিণ দিকে রেখা আঁকা যাবে, উত্তর দক্ষিণ,
তারপর হচ্ছে পূর্ব পশ্চিম সবকিছু এখান থেকে আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা, এখন আমরা বইয়ে চলে যাই। তো এখানে বলছে পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই যে এখানে দেখো আমাদের বইতে আছে, এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর এটা ঘূর্ণন তল বা মনে করো সেন্টার করছে। তো এই যে এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক, এটা এইভাবে রাউন্ড করে ঘুরবে, যেভাবে আমরা দেখলাম এই যে পিকচারে, ভিডিওতে দেখলাম, এই যে দেখো এখানে দেখো ঘুরছে, এইভাবে ঘুরবে, ও এই কেন্দ্রটা স্থির রেখে ওইভাবে ঘুরবে। আর কেন্দ্র স্থির না, ওইটা আসলে বলের মতো, তো ওটা কখনো স্থির থাকে না, পৃথিবীর সবটাই ঘুরে। বল দেখো ঘুরাইলে কি হয়, পৃথিবী তো এপাশ ওপাশ হয় না, তাই না? বল কি ও এপাশ ওপাশ হয়? দেখবা যে ওইটা ঘুরতেই থাকে, এরকম ঘুরতে থাকে, প্রত্যেকটা তলই ঘোরে। তো সেম পৃথিবীতেও তাই। এখন এখানে উত্তর রেখা আর হচ্ছে দক্ষিণ, উত্তর আর দক্ষিণ। তো এই যে সেন্টার আর এখানে কি বলছে দেখো, এখানে বলছে উত্তর মেরু, দক্ষিণ মেরু। মেরু বলতে ওই যে প্রান্তকে বোঝাচ্ছে, আর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজক সরলরেখাকে পৃথিবীর অক্ষরেখা বলে। এখন এই যে আমরা বলছি উত্তর দক্ষিণ, বা আমরা যে দিক নির্ণয় করি, এগুলো কিন্তু সবই কাল্পনিক, ঠিক আছে? এটা কিন্তু বাস্তবে আছে, ঠিক আছে, আমরা বাস্তবে ওটা রূপান্তরিত করে নিছি, কিন্তু এটা পৃথিবীতে কোনো ও জায়গায় আইডেন্টিফাই করা নাই, বা পৃথিবী বলেনি যে এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। আমরা আমাদের সুবিধা মতো আমরা আমরা গবেষণা করে এটা পাইছি যে এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এইদিকে গেলে আমরা উত্তর দিকে যাব, ওইদিকে গেলে আমরা দক্ষিণ দিকে যাব, এরকম। কিন্তু অবশ্যই আমরা যেটা করি সেটা লজিক্যাল, হ্যাঁ। এই জন্য আমরা মানে মানুষ শ্রেষ্ঠ জীব, কারণ এগুলা ওরা হচ্ছে ইনোভেশনে যোগ্য। ও মনে করো বিড়াল, কুকুর বিড়াল এগুলো তো পারবে না, মানুষই পারবে। তো যাই হোক, এখানে তাহলে পৃথিবীর অক্ষরেখা কাকে বলে? উত্তর মেরু আর দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজক সরলরেখাকে পৃথিবীর অক্ষরেখা বলে। তো এখানে দেখো, এই যে এটা যদি পৃথিবী হয়, তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর এই যে কাল্পনিক, আর এটা কি সেন্টার, পৃথিবীর অক্ষর, এই যে এখানে সেন্টার দেখছো, এখানে ডট ডট দেওয়া আছে। আমি পেন নিয়ে যদি দেখাই, আচ্ছা আমি আবার চলে যাই। দাঁড়া, আমার নেট চলে গেছে, তো তাই নেট না মানে ওই হালকা নেট ড্রপ করলে এটা চলে যায়, বইটাই চলে যাচ্ছে, আবার নিয়ে আসছি। আচ্ছা, এবার দেখাই আমরা। তো এখানে দেখো ডট ডট আছে, এখানে দেখো এই যে ডট ডট যেগুলো আছে, হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ এই যে দেখো, আমরা এখান থেকে দেখি। মিস আজকে কতটুকু পড়াবেন? দেখি কতদূর পড়ানো যায়, এটা আমাদের অনেক ভালো করে বুঝতে হবে। তো দেখো এইখানে যে ডট ডট দেওয়া আছে, এটা অক্ষরেখা যদি হয়, তো এই যে দক্ষিণ আর উত্তর, এই যে ডট ডটের মাঝখান দিয়ে যেটা গেছে, সেটাকে আমরা কি বলবো? পৃথিবীর অক্ষরেখা। হ্যাঁ, পৃথিবীর কি অক্ষরেখা, দ্বারা মানে
এই যে পৃথিবীর অক্ষরেখা। তাহলে পৃথিবীর অক্ষরেখা কাকে বলে তোমাকে যদি কোশ্চিন করে তাহলে কি বলবা? উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং কেন্দ্রের মধ্যে যে কাল্পনিক দূরত্ব সংযোজক সরলরেখা আর কি, কাল্পনিক সংযোজক সরলরেখা, সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষরেখা। তো এই অক্ষরেখা কেন্দ্র করে পৃথিবীর নিজ অক্ষে লাটিমের ন্যায় ঘোরে। ওইটা একটা কেন্দ্র। দেখো যে কোনো বৃত্ত কেন্দ্র দিয়েই ঘোরে না। বৃত্ত কাকে বলে? কেন্দ্র দিয়ে, যে মনে করো এই যে বক্ররেখা, যে কেন্দ্র থেকে যে বক্ররেখা হয় সমান দূরত্বে অবস্থিত, যে বক্ররেখাটা সমান দূরত্বে অবস্থিত হয়, তো ওই রকমই বৃত্তের মতো ওটা ঘোরে। এখানে বলছে লাটিমের ন্যায়, তো লাটিমের মতো, লাটিম মতো বৃত্তের মতোই ঘোরে। লাটিম দেখবা এরকম এরকম রাউন্ড করে ঘোরে। কখনো লাটিম ঘোরায় দেখছো তোমরা? ইয়েস মিস। তাহলে তো বুঝতে পারবা। তো এখন দেখো এরপরে কি বলছে। বলছে আমরা পৃথিবীর আহ্নিক গতি সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, তাই না? তো আহ্নিক গতি ছাড়াও পৃথিবীর আরো এক ধরনের গতি আছে। সূর্যের চারিদিকে একটি কক্ষপথে 365 দিন 6 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে। একটি কক্ষপথে কি করে, মানে একবার ওর কক্ষপথে বা ওর রাস্তাটায় একবার ঘুরে আসে 365 দিন 6 ঘন্টায়। দেখো আমরা 365 দিনে এক বছর জানি, কিন্তু আমরা প্রতি 4 বছর পর পর কি করি? একদিন বাড়াই না? ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের? কি বলতো, অধিবর্ষ মনে আছে? সুমাইয়া তোমার মনে আছে অধিবর্ষ? মনে আছে তাহিম? মাথা না তাও তো বুঝতে পারবো। মনে আছে। হ্যাঁ, তো অধিবর্ষতে আমাদের একদিন বেশি হয়। সেই বছরটা কয় দিনে হয় তাহলে বলো তো? মিস 366 দিন। 366 দিনে। আজকে আমরা দেখবো 366 দিনে, 366 দিনে তো হয়, তাই না? তো ওইটা কিভাবে হয় আর 4 বছর পর পর কেন হয়? দেখো আমাদের পৃথিবী ঘুরতে বা একদিন হইতে 365 দিন 6 ঘন্টা লাগে। তাহলে আমরা জানি একদিন সমান কয় ঘন্টা বলো তো? সুমাইয়া বলো। মিস 24 ঘন্টা। 24 ঘন্টা। তো এখানে বলছে 365 দিন 6 ঘন্টা, তাহলে 4 ছক 24। তাহলে আমাদের আরো একদিন হইতে 4 বছর লাগবে, তাই না? কয় বছর লাগবে? 4 বছর লাগবে। মনে করো বিষয়টা এমন যে আজকে থেকে পৃথিবী ঘুরছে, তো 365 দিন 4 ঘন্টায় একবার ঘুরে আসলো, 1 বছর চলে গেল। তারপর আরেকবার এরভাবে 365 দিন 6 ঘন্টা ঘুরলো, তো 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা হলো। এইভাবে 4 বছর যখন ঘুরবে তখন একটা দিন বেড়ে যাবে। এই জন্য ওইটা ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়ে যায়। বুঝতে পারছো ফেব্রুয়ারি মাস কেন 29 দিন হয়? সুমাইয়া Yes, বুঝেছো? miss. তোমাদের এখন যদি কেউ কোশ্চিন করে, তোমাদের লিখে না, কিন্তু তুমি তাকে বুঝাইতে পারবা যে 366 দিন কেন হয় 4 বছর পর পর, বা অধিবর্ষ কেন থাকবে, বুঝাইতে পারবা? মিস পারবো। হ্যাঁ, এটা কিন্তু অনেক একটা লজিক্যাল, মানে এটা অনেক একটা সেন্সের বিষয়। এটা কিন্তু সবাই জানে না। আমরা দেখো এতদিন কিন্তু এমনি শুনে এসেছি যে একদিন বেশি হয়, কিন্তু এটার কারণ কখনো আমরা উদ্ঘাটন করতে পারিনি। তো আজকে আমরা দেখলাম সেটা। ঠিক আছে? তো এখন দেখো এই গতিকে পৃথিবীর কি বলে? বার্ষিক গতি, যেটা আমরা অলরেডি পড়ছি। তো এজন্য 365 দিনে 1 বছর ধরা হয়। অতিরিক্ত 6 ঘন্টার জন্য পৃথিবীর 4 বছর পর পর একদিন বেশি হয়, যেটা আমি এতক্ষণ বুঝাইলাম তোমাদের। তো সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরার সময় রেখাটি একটু হেলানো অবস্থায় থাকে। এখানে দেখো হেলানো মানে কি? একটু বাঁকা। অক্ষরেখা তোমরা যখন হচ্ছে করবা, গ্রাফ পেপার নিয়ে তোমরা করবা, তখন অক্ষরেখার বিষয়টা আরো বুঝবা। দেখো এখানে স্ট্রেট লাইন আছে, কিন্তু এরা একটু ঘুরে যাচ্ছে। ওরা সোজা থাকতে পারতো, কিন্তু না, কারণ পৃথিবীর তলটাই একটু হেলানো, মানে পৃথিবীটা সমান বৃত্ত না, বুঝছো? এক জায়গায় একটু চাপা আছে, এক জায়গায় না, মানে এক জায়গা বলতে তো অনেকখানি জায়গা একটু চাপা আছে। তো একটু হেলানো অবস্থায় থাকে। এতে করে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, আবার কখনো কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে যখন ঘুরে যায় আর কি। আমাদের বাংলাদেশের অঞ্চল পৃথিবীর গোলার্ধে অবস্থিত। বলছে আমাদের বাংলাদেশ অঞ্চল পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তাহলে এটা কিন্তু ভেরি
ভেরি ইম্পর্টেন্ট। বলছে আমাদের বাংলাদেশ অঞ্চল, মানে বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে, মনে থাকবে? মিস মিস আচ্ছা, এখন এরপরে বলছে সূর্য থেকে আমাদের অঞ্চলে কখনো কখনো তীর্যক খাড়াভাবে আসে। এর ফলে বছরের কোনো কোনো সময় আমাদের তাপমাত্রা কম থাকে, আবার কখনো কখনো কি হয়, তাপমাত্রা বেশি থাকে। মানে ও আমাদের পৃথিবীতে উত্তর গোলার্ধে, কিন্তু ও যখন ঘোরে, দেখো ঘুরতে ঘুরতে সূর্যের তীর্যক ভাবে পড়ে, তখন দেখবো আমাদের এত হিট থাকে আমরা কিন্তু গরমে টিকতে পারি না। তখন কি সূর্যের কাছাকাছি চলে আসে প্রায়, বা সূর্যের রশ্মিটা একদম তীর্যক ভাবে পড়ে পৃথিবীর উপরে, যার ফলে আমরা সেই অংশেই কিন্তু গরম অনুভূত হয়, সেই অংশে অনেক তাপমাত্রা বেড়ে যায়, আমাদের অনেক গরম লাগে। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর হেলে থাকা অক্ষ, দিনের দৈর্ঘ্যের তারতম্য ইত্যাদি কারণে আমাদের বছরে 6টি ঋতু হয়। আচ্ছা, এখানে কি বলছে যে যখন পৃথিবী ঘুরবে, মনে করো এখানে তুমি লাইট মারছো, একটা বল ঘুরাচ্ছ, প্রথমে দেখবা যে বলটা যেখানে থাকবে সেখানে কি অনেক বেশি আলো পড়বে। আর একবার ঘুরাবা, এখানে এটা রাখছি, এখান থেকে একটু দেখো, এই যে এখানে দেখো, দেখো এটা সূর্য, হ্যাঁ এখানে সূর্য থেকে এখানে দেখো পৃথিবীটা ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে, এখানে দেখি তো এটা বুঝতে পারবা। দেখো এই যে সূর্য, আহ এটা হচ্ছে রেড কালারটা সূর্য, আর পৃথিবী যখন ঘুরছে দেখো ওর পৃষ্ঠে যেটা আছে সেটা কিন্তু আলো পড়ছে। দেখো কিন্তু পৃথিবী ঘুরছে, পৃথিবী কিভাবে ঘুরছে বুঝবা, দেখো এখানে নীল কালার আসছে, কখনো আসছে, এই যে এখানে আরেকটা জিনিস তোমরা পৃথিবীর মনে রাখবা, পৃথিবী যেহেতু পড়াচ্ছি, তোমরা যখন গোলক দেখবা তখন হচ্ছে এই যে পৃথিবীর যে নীল অংশ এগুলা কিন্তু সব পানি, কি পানি, আর বাকি যে এই যে সবুজ সাদা এগুলা দেখছো এগুলা হচ্ছে আহ মানে মাটি, বা এগুলাতে আমরা বসবাস করি। এগুলাই বিভিন্ন দেশ, আমেরিকা, তারপর মনে করো মানে যত যত আছে আমাদের 8টি মানে মানে যতগুলা দেশে ভাগ করা আছে পৃথিবীটাকে, সেটাই এখানে আছে। এখন মনে করো এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে যখন পৃথিবীটা ঘুরছে তখন কখনো পানির দিকে যাচ্ছে, কখনো মাটির দিকেও যাচ্ছে। তো আমাদের পৃথিবীতে কিন্তু পানি বেশি, মাটি কম, মানে স্থলভাগ কম, তো জলভাগ বেশি। এখানে দেখো যখন ঘুরছে কখনো কখনো মাটির দিকে যাচ্ছে, আবার কখনো কখনো পানির দিকে যাচ্ছে। এই সূর্যের রশ্মিটা যেখানে পড়ছে সেটা কিন্তু লাইটিং হয়ে যাচ্ছে, তাই না? তো লাইটিং যখন হচ্ছে তখন দেখো অন্যদিকে অন্ধকার। তো এই যে লাইটিং হলে ওখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ওখানে গরম বেশি, গ্রীষ্মকাল। আবার দেখো হালকা লাইটিং আসলে সেটা মনে করো শরৎকাল। আবার যদি একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন মানে এক একটা ইফেক্টের কারণে এখানে আমাদের 6টা ঋতু হয়, আমি এটা বুঝাইতে চাচ্ছি। এখন দেখি আমরা বইয়ে আর কি বলছে। এখানে ঋতু হয়, তো ঋতুগুলো আমাদের বাংলাদেশে 6টি, বাংলাদেশে মানে ইত্যাদির কারণে আমাদের অঞ্চলে বছরে 6টি ঋতু দেখা যায়। আমাদের অঞ্চলে 6টি ঋতু বলে যে অন্য অঞ্চলে 6টি ঋতু এরকম না। পৃথিবীর এমনও দেশ আছে যেখানে শুধু রাতই থাকে, দিন থাকে না, ঠিক আছে? ওখানে দিন হয় না, রাত হয়। আবার এমন দেশ আছে যেখানে আহ দিন থাকে না, ওটা রাতই থাকে, দেশটা রাতই থাকে, সারাক্ষণ রাত, মানে অন্ধকার থাকে। তো এখন দেখো এখানে আমাদের ইগুলা লেখা আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। তো তো এর মধ্যে 3টি ঋতু সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে তোমাদের এই মানে 5ম শ্রেণীতে ধারণা দিচ্ছে। এখন বাকিগুলো তোমরা আর একটু বড় হলে পড়বা, কিন্তু বিষয়টা হচ্ছে পৃথিবী এই অধ্যায় থেকে দেখবা তোমাদের কোশ্চিন আসবে, হ্যাঁ? তো সেই জন্য আমি খুব বেশি পড়াবো না। আমরা গত ক্লাসে দেখছিলাম দিন আর রাত কেন হয়, আর আজকে দেখলাম হচ্ছে ঋতু কেন পরিবর্তন হয়, ঠিক আছে? তো তোমরা নেক্সট ক্লাসে তোমাদের কোশ্চিন থাকবে, আমি লিখে দিব যদিও, যে ঋতু কেন পরিবর্তন হয়, আর 4 বছর পর পর কেন 365 না 366 দিনে 1 বছর হয়। এই 2টা প্রশ্নের উত্তর তোমরা নিজেদের মতো করে লিখে আনবা নেক্সট ক্লাসে, ইভেন আমি ধরবো ক্লাসে, বুঝতে পেরেছো? মিস আচ্ছা,
তো এটাই হচ্ছে নেক্সট ক্লাসের পড়া। আর এটা একটু সুন্দর করে পড়ে আসবা, যদি সমস্যা হয় তাহলে আমি আবারও বুঝাই দিব। আর একটা কি যেন বলতে গেলাম, আর ম্যাপটাও ভালো করে দেখবা। ও আচ্ছা, আরেকটা বলতে গেলাম যে তোমরা তোমরা দুইজনই তোমাদের ম্যাথ যে কোশ্চেন ছিল এই পরীক্ষায়, ইংরেজি যে কোশ্চেন ছিল, আর বিজ্ঞান, এই 3টা কোশ্চেন নাই তোমাদের? আছে? জি মিস। তো এই 3টা কোশ্চেন তোমরা আমাকে একটু পিকচার তুলে আজকে সেন্ড করে দিবা। হ্যাঁ, আজকের মধ্যেই দিবা। ওকে? মিস কি আবার Okay, একটু miss. বলো। তোমাদের যে এক্সাম হলো না, লাস্ট যে এক্সাম হলো, ওখানে তোমাদের হচ্ছে বিজ্ঞান, ইংরাজি আর গণিত, যে 3টা সাবজেক্ট আমার কাছে পড়ো, সেই 3টা কোশ্চেনের পিকচার তুলে আমাকে দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, আর আমি হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতো করবা। মিস ইংরেজি ঠিক আছে।